আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে প্রিপজিশন নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রিপজিশন, তো এই প্রিপজিশন নিয়ে কথা বলার আগে আমি একটু এই প্রিপজিশনটাকে আপনাদের কাছে ভেঙে দিই। প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। ঠিক আছে, তাহলে প্রিপজিশনের প্রি মানে হচ্ছে পূর্বে এবং পজিশন মানে হচ্ছে অবস্থান। আমরা যদি এইভাবে চিন্তা করি যে কোনো কিছুর পূর্বে অবস্থান করে, ঠিক আছে, প্রিপজিশন হলো কোনো কিছুর পূর্বে অবস্থান করে। যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। দেখুন, দি বুক ইজ অন দ্য টেবল। দি বুক ইজ অন দ্য টেবল মানে হচ্ছে বইটি টেবিলের উপরে। যে শব্দ, ধরুন এই যে অন একটি শব্দ, এই অন শব্দটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। দেখেন এইটা হচ্ছে টেবল হচ্ছে একটা কি নাউন, ঠিক আছে, তাহলে নাউনের পূর্বে বসে, ঠিক আছে, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এই যে অন শব্দটি নাউন মানে টেবিলের পূর্বে বসে, মানে নাউনের পূর্বে বসে এই যে বুকের সঙ্গে, হ্যাঁ, যে এই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে, মানে এই সেন্টেন্সের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তাহলে প্রিপজিশন হচ্ছে পূর্বে অবস্থান। প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। দেখুন এই যে অন শব্দটি নাউনের পূর্বে অবস্থান করছে, ঠিক, তো এই হলো প্রিপজিশন। প্রিপজিশনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্নভাবে প্রিপজিশনের প্রকারভেদ করা হয়। আমি আপনাদের এখানে কয়েকটি প্রিপজিশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিপজিশনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সেই প্রকারভেদগুলো হলো, প্রথমটি হচ্ছে সিম্পল প্রিপজিশন, দ্বিতীয়টি হচ্ছে ফ্রেজ প্রিপজিশন, 3 নম্বরটি হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন, 4 নম্বরটি হচ্ছে ডাবল প্রিপজিশন, 5 নম্বরটি হচ্ছে প্রিপজিশন অফ টাইম, 6 নম্বরটি হচ্ছে প্রিপজিশন অফ প্লেস, 7 নম্বরটি হচ্ছে প্রিপজিশন অফ ডাইরেকশন, 8 নম্বর হচ্ছে প্রিপজিশন ফর অ্যান এজেন্ট, 9 নম্বর হচ্ছে প্রিপজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট। তো আমি আপনাদের এখন এই যে প্রিপজিশনের প্রকারভেদগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা সর্বপ্রথম যে প্রিপজিশনটি দেখব সেটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন হলো যে একটি মাত্র প্রিপজিশন, মানে একক প্রিপজিশন, ঠিক আছে। যখন একটিমাত্র ওয়ার্ডের মাধ্যমে একটি প্রিপজিশন ব্যবহৃত হবে, বা একটিমাত্র ওয়ার্ডের দ্বারা একটি প্রিপজিশন সংগঠিত হবে, বা আমরা একটি ওয়ার্ডকে প্রিপজিশন বলবো, সেই প্রিপজিশনটি হলো সিম্পল প্রিপজিশন। যেমন আই এম গোয়িং টু দ্য কলেজ, এখানে টু হচ্ছে সিম্পল প্রিপজিশন, ঠিক আছে, টু হচ্ছে সিম্পল প্রিপজিশন। তো এরকম সিম্পল প্রিপজিশনগুলো হলো অন, ইন, অ্যাট, উইথ ইত্যাদি। তো এই প্রিপজিশনগুলোকে আমরা সিম্পল প্রিপজিশন বলবো। তার মানে সিম্পল প্রিপজিশন হলো একক যে প্রিপজিশনগুলো। এখন আমরা জানবো কম্পাউন্ড প্রিপজিশন সম্পর্কে। কম্পাউন্ড প্রিপজিশন কি? যে প্রিপজিশনগুলো দ্বারা দুটি নাউন, প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করা হয়। যে প্রিপজিশন দ্বারা দুটি নাউন, প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করা হয় তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। দেখুন, I will complete the work before he comes. এই দেখুন, I will complete the work এটা একটা ফ্রেজ, ঠিক আছে, I will complete the work এটা একটা ফ্রেজ, এবং he comes এটা আরেকটা ফ্রেজ। তার মানে এইখানে যে বিফোর রয়েছে, এই বিফোরের দ্বারা বা বিফোরের মাধ্যমে এই এই একটি ফ্রেজ এবং আরেকটি ফ্রেজকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কম্পাউন্ড প্রিপজিশন হলো যে প্রিপজিশন দুটি নাউন, প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করে। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখছি যে বিফোর দ্বারা দুটি ফ্রেজকে যুক্ত করা হয়েছে। তো এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। এইরকম কম্পাউন্ড প্রিপজিশন আরও রয়েছে, যেমন হচ্ছে বিটুইন, অ্যামং, অ্যারাউন্ড, অ্যাবভ ইত্যাদি। তো এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। আচ্ছা, এবার আমরা আসি ফ্রেজ প্রিপজিশন। তো ফ্রেজ প্রিপজিশন কি? দেখুন, উই ওয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য
কলেজ। উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, এখানে ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, উই ওয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, এখানে ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে ফ্রেশ প্রিপোজিশন। তো ইন ফ্রন্ট অফ এটা কিভাবে ফ্রেশ প্রিপোজিশন হলো? ফ্রেশ প্রিপোজিশন হলো যে প্রিপোজিশনগুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। যে প্রিপোজিশনগুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করবে তাকে ফ্রেশ প্রিপোজিশন বলে। আমি আপনাদের এখন বোঝাচ্ছি। আচ্ছা দেখুন, এই সেন্টেন্সটিতে উই ওয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, মানে আমরা কি করছি, যে উই ওয়ার স্ট্যান্ডিং আমরা দাঁড়িয়ে আছি ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, মানে কলেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখন এইটা হচ্ছে দলবদ্ধ শব্দ, ঠিক আছে, যেমন স্ট্যান্ডিং, উই ওয়ার স্ট্যান্ডিং মানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু দলবদ্ধ বুঝিয়েছে, ঠিক আছে। উই ওয়ার স্ট্যান্ডিং মানে হচ্ছে এখানে আমরা যে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে কিন্তু দলবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে আছি। উই, এখানে যদি শুধু একজন হতো তাহলে কিন্তু এটা দলবদ্ধ হতো না, যেহেতু এখানে উই ওয়ার মানে অনেকজন আছে, একের অধিক, সেহেতু এটা হচ্ছে দলবদ্ধ একটা শব্দ, যে উই ওয়ার স্ট্যান্ডিং। এই দলবদ্ধ শব্দটা সেন্টেন্সের বিভিন্ন অংশের সাথে সম্পর্ক স্থাপন করবে। তার মানে কি, উই ওয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, এই যে কলেজের সঙ্গে এই দলবদ্ধ শব্দটা, দলবদ্ধ শব্দ, ঠিক আছে, উই আর স্ট্যান্ডিং দলবদ্ধ শব্দ কি করছে, এই সেন্টেন্সের সঙ্গে, সেন্টেন্সের বিভিন্ন অংশের সঙ্গে, মানে এই যে সেন্টেন্সের যে আরেকটি অংশ রয়েছে সেই বিভিন্ন অংশের সঙ্গে কি করছে, সম্পর্ক স্থাপন করছে। তার মানে আমরা কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। উই ওয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, আমরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলাম, ঠিক আছে, আমরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে দলবদ্ধ শব্দ। এই দলবদ্ধ শব্দটি সেন্টেন্সের অন্য অংশের সঙ্গে বা বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। যে প্রিপোজিশনগুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে ফ্রেশ প্রিপোজিশন বলে। এবার আমরা ডাবল প্রিপোজিশন সম্পর্কে জানব। ডাবল প্রিপোজিশন কি? যে প্রিপোজিশন দুটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হয়, যে প্রিপোজিশন দুটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হয় তাকে ডাবল প্রিপোজিশন বলে। তাহলে আমরা বলতে পারি দুটি প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি প্রিপোজিশন গঠন করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। এখানে দেখুন, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথ ইন টুডে। তো এই যে উইথ ইন, এটা হচ্ছে ডাবল প্রিপোজিশন, কারণ এখানে উইথ হচ্ছে একটি প্রিপোজিশন এবং ইন হচ্ছে আরেকটি প্রিপোজিশন। তাহলে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথ ইন টুডে, এই উইথ ইন হচ্ছে ডাবল প্রিপোজিশন। আবার আই হ্যাভ টু আনসার 3 কোশ্চেন্স আউট অফ অল, এখানে এই যে আউট অফ, এই আউট অফ হচ্ছে ডাবল প্রিপোজিশন, কারণ আউট হচ্ছে একটি প্রিপোজিশন এবং অফ হচ্ছে একটি প্রিপোজিশন। তো এইভাবে যে প্রিপোজিশনগুলো এভাবে দুটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হবে সেগুলোকে আমরা ডাবল প্রিপোজিশন বলবো। আচ্ছা, এবার আমরা দেখব প্রিপোজিশন অফ টাইম। তো প্রিপোজিশন অফ টাইমটা কি? যে প্রিপোজিশন দ্বারা কোনো কাজের একটি সময় উল্লেখ করা হয় বা সময় নির্দেশ করা হয়, অথবা একটি সেন্টেন্সের মধ্যে যে নাউন রয়েছে সেই নাউনের সঙ্গে সময়ের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। যেমন দেখুন, ট্রাই টু কাম অন ফ্রাইডে। ট্রাই টু কাম অন ফ্রাইডে মানে কি, শুক্রবার আসার চেষ্টা করো, একটা নির্দিষ্ট সময়ে আসার চেষ্টা করতে বলা হয়েছে। অন ফ্রাইডে দ্বারা কোনো কাজের সময় নির্দেশ করা হয়েছে। তো এই প্রিপোজিশনগুলো হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। আচ্ছা, তো এবার আমরা জানবো প্রিপোজিশন অফ প্লেস সম্পর্কে। তো প্রিপোজিশন অফ প্লেস কি? তো যে প্রিপোজিশন দ্বারা একটা নির্দিষ্ট স্থানের উল্লেখ করা হয় বা একটা নির্দিষ্ট স্থানের বিষয়ে উল্লেখ করা হয় তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। যে প্রিপোজিশনগুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। দেখুন, শি লিভস ইন রংপুর। তো এইখানে এই প্রিপোজিশন দ্বারা সে যে রংপুরে বাস করে, একটা অবস্থান, রংপুর একটা অবস্থান মানে একটা স্থানের নাম, তো ওই অবস্থানে সে বাস করে মানে সেখানে সে বাস করে। তাহলে যে যে প্রিপোজিশনটি কোনো একটি অবস্থান নির্দেশ করছে, ইনের দ্বারা রংপুরের যে অবস্থান করছে সেটি নির্দেশ করছে, তাই এটি হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। এরপর দেখুন, সাফান ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি। ঠিক আছে, এই আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে। তাহলে সাফান কোথায় অবস্থান করছে? গাছের নিচে অবস্থান করছে।
ঠিক আছে, তাহলে এই আন্ডারের দ্বারা একটা অবস্থান নির্দেশ করছে। তাহলে যে প্রিপজিশনের দ্বারা কোনো কিছুর অবস্থান নির্দেশ করে বা যে প্রিপজিশনের মাধ্যমে অবস্থান নির্দেশ করা হয় তাকে প্রিপজিশন অফ প্লেস বলে। তো এখন আমরা জানবো প্রিপজিশন অফ ডাইরেকশন সম্পর্কে। ঠিক আছে, প্রিপজিশন অফ ডাইরেকশন, প্রিপজিশন অফ ডাইরেকশন হচ্ছে কোনো কিছুর দিক। ঠিক আছে, ডাইরেকশন মানে হচ্ছে দিক। তাহলে প্রিপজিশন অফ ডাইরেকশন হচ্ছে কোনো কিছুর দিক। যে প্রিপজিশন দ্বারা কোনো কিছুর দিক নির্দেশ করে, ঠিক আছে, কোনো কিছুর দিক নির্দেশ করে বা কারো দিকে নির্দেশ করে, তাহলে তাকে প্রিপজিশন অফ ডাইরেকশন বলা হয়। যেমন দেখুন, দি কার ইজ নাও গোয়িং ওভার দ্য ব্রিজ। ঠিক আছে, এখানে ওভার হচ্ছে প্রিপজিশন অফ ডাইরেকশন, কারণ এই ওভারের মাধ্যমে দিকে নির্দেশ করছে যে দি কার ইজ নাও গোয়িং, মানে এই কারটি হচ্ছে যাচ্ছে, কার দিকে, ব্রিজের, ওভার দ্য ব্রিজ মানে ব্রিজের উপরে, মানে উপর দিয়ে যাবে, একটা নির্দিষ্ট দিক, মানে ব্রিজের উপর দিয়ে এই কারটি ব্রিজের উপর দিয়ে যাবে, এই কারণে এই ওভার হচ্ছে প্রিপজিশন অফ ডাইরেকশন। এবং দেখুন, দি বার্ড ইজ সিটিং অন দ্য রুফ, দ্য বার্ড ইজ সিটিং অন দ্য রুফ, ছাদের উপর দিয়ে এই পাখিটি কি হচ্ছে, ছাদের উপর দিয়ে যাচ্ছে। দেখুন এখানে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, মানে এটা চলমান রয়েছে। ঠিক আছে, তাহলে দি বার্ড ইজ সিটিং অন দ্য রুফ, ছাদের উপর দিয়ে যাচ্ছে, মানে কোনো কিছুর দিকে যাচ্ছে, কোনো কিছুর দিকে যাচ্ছে। তাহলে প্রিপজিশন অফ ডাইরেকশন হচ্ছে কোনো কিছুর দিক নির্দেশ করলে তাকে প্রিপজিশন অফ ডাইরেকশন বলবে। এবার আমরা দেখব প্রিপজিশন ফর অ্যান এজেন্ট। প্রিপজিশন ফর অ্যান এজেন্ট, হি লাইকস টু রিড, সে পছন্দ করে পড়তে, দ্য বুকস রিটেন বাই নজরুল, মানে হচ্ছে এখানে বাই হচ্ছে প্রিপজিশন ফর অ্যান এজেন্ট। তাহলে এই নজরুল, হি লাইকস টু রিড, সে পছন্দ করে দ্য বুকস রিটেন বাই নজরুল, এই নজরুলের যে বইগুলো রয়েছে, নজরুল যে বইগুলো লিখেছে সেগুলো সে পড়তে পছন্দ করে। তার এই যে হি একজন ব্যক্তি যিনি কি করে, লাইকস টু রিড, সে পছন্দ করে, মানে একটি কাজ করছে, সে একটি কাজ করছে, মানে হি লাইকস টু রিড, সে পছন্দ করে কি করতে, হি লাইকস টু রিড, সে কি করতে, সে পড়তে পছন্দ করে, তার মানে সে একটি কাজ করতে পছন্দ করে। দ্য বুকস রিটেন বাই নজরুল, যেটা হচ্ছে নজরুলের দ্বারা লেখা হয়েছে, যে বইগুলো নজরুলের দ্বারা লেখা হয়। তাহলে কাজ, সে একটা কাজ করতেছে এবং কাজ সম্পাদনকারী, তার মানে এই যে নজরুলের সঙ্গে এই যে হিয়ের, মানে যে কাজ করতেছে বা যে পড়তেছে, নজরুলের সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক স্থাপন হয়েছে। ঠিক আছে, নজরুলের সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক স্থাপন হয়েছে, তার মানে সে নজরুল যে বইগুলো লিখে, এই এই ব্যক্তি কিন্তু সেই বইগুলোই পড়তে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে বা তার ভালো লাগে। যে প্রিপজিশন দ্বারা যন্ত্র, বাদ্যযন্ত্র, মেশিন ইত্যাদির নাউনকে, হ্যাঁ, একটি সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে সংযুক্ত করে তাকে প্রিপজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট বলে।